আপনি? হ্যাঁ, বেডরুমের খোঁজ এখন কলেজ থেকে রবীন্দ্র সদন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। যে রবীন্দ্র সদনে ওখানে জলসাঘর বসতো, সেখানে ওপরে বেডরুম করা ছিল, বাইরে নাকি তথ্য সংস্কৃতি দপ্তরের লোকই বসে পাহারা দিত, এবং নানান নারী ঘটিত কমপ্লেন আমাদের কাছেও প্রচুর আসছে সঙ্গীত শিল্পীদের। নানান রকম ভাবে তাদের অনেক মহিলারা প্রতারিত হয়েছে, বহু মহিলারা প্রতারিত হয়েছে, এটা আমরাও শুনতে পাচ্ছি। এরকম ওনার পরিচিত কিছু মহিলাকে উনি চাকরি করিয়ে দিয়েছেন সরকারি দপ্তরে, সেরকম খবরও রয়েছে, তাদের নাম তথ্য সব রয়েছে। মহিলারা একদম অবশ্যই স্বার্থ কিভাবে গুছিয়েছে সে তো সিঙ্গুরের ওনার যে বাগান বাড়ি করেছে এটসেট্রা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, সেসব থেকে বোঝা যাচ্ছে এর বাগান বাড়ি, সুইমিং পুল যুক্ত বাড়ি, সেই কভার আমরা করেছি। হ্যাঁ, সেটাই বলছি। এবং এই যে সমস্ত এইসবের একটা বিলাসবহুল জীবন, বিলাসবহুল তার লাইফস্টাইল, এই যে সমস্ত কিছু করেছে শিল্পীদেরকে বঞ্চিত করে, সেটাও তো খুব দুঃখের ব্যাপার। যে মমতা ব্যানার্জির উনি এত কাছের ছিলেন, এখন উনি ভয়ে কোথায় লুকিয়ে আছেন, কেন যাচ্ছেন না, এটুকু তো লয়্যালটি আমরা সকলের কাছ থেকে এক্সপেক্ট করি। আপনারা স্বরূপ বিশ্বাসের স্বরূপ আপনারা দেখে নিয়েছেন, আর সুরুচির সঙ্গে আপনারা বেডরুমের খোঁজও পেয়ে গেছেন, কিন্তু ইন্দ্রনীল সেন যিনি তথ্য সংস্কৃতির প্রতিমন্ত্রী ছিলেন, তার মাথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিভাবে দুর্নীতি চালিয়েছিলেন তার খোঁজও তো আমরা পাচ্ছি এই মুহূর্তে। সঙ্গীত শিল্পীরাও মুখ খুলতে শুরু করেছে। আমার সঙ্গে রয়েছেন প্রবীর দাস, কথা বলবো সঙ্গীত শিল্পী। দাদা, এই ইন্দ্রনীল সেনের র্যাকেটটা কিরকম ছিল? ইন্দ্রনীল সেনের র্যাকেট বহু বিস্তৃত ছিল, অনেক বড়। শুরু হতো অযোগ্য শিল্পীদের সুযোগ দেওয়া, তাদের মাধ্যম থেকে টাকা নেওয়া। তারপরে ছিল এই যে এত বড় সঙ্গীত মেলার একটা কর্মযোগ্য, শুধু সঙ্গীত মেলা বলতে আমরা যে কলকাতার উপরে যে সঙ্গীত মেলা হয় শুধু সেটা নয়, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সারা বছরে কম বেশি প্রায় 5,000 মেলা হতো। এই সমস্ত মেলার যে আয়োজন, এই আয়োজন করার যে দায়ভার, যাদেরকে টেন্ডার দেওয়া হতো, কন্ট্রাক্ট দেওয়া হতো, সেই সমস্ত জায়গা জুড়ে সম্পূর্ণ রকমের একটা দুর্নীতিগ্রস্ত ভাবে পুরো জিনিসটা পরিচালিত হতো। এই যে ইন্দ্রনীল সেন আপনাদেরকে তো ব্যান্ড করে রেখেছিল, কিছু কিছু শিল্পীদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হতো, তার যদি এই বিভিন্ন সরকারি মেলায় গান গাওয়ার জন্য, কিরকম সেটা কি ছিল? এটা খুব ধূর্ত একটা ব্যাপার ছিল। কি ছিল, যেহেতু সরকারি ভাবে তো কারোর কাছ থেকে ওইভাবে টাকা নেওয়া যায় না, শিল্পীদেরকে বাধ্য করা হতো অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল পারফর্মিং সিঙ্গার্স, আমাদের যে অ্যাসোসিয়েশনটা ছিল সঙ্গীত শিল্পীদের, সেইখানে মেম্বারশিপ নেওয়ার জন্য মেম্বারশিপের একটা সামান্য টাকা, সেই টাকাটা তাদেরকে দিতে হতো, ঢোকার জন্য একটা টাকা দিতে হতো, এবং পরবর্তী সময়তে সুযোগ পাওয়ার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে টাকা নেওয়া হতো। যেরকম আজকে অ্যাপসের বিল্ডিং হবে, বিল্ডিং ফান্ডের জন্য ডোনেশন দাও, কালকে অ্যাপসের কোনো মেরামত হবে, এসি লাগানো হবে, তার জন্য টাকা দাও, পরশুদিন অ্যাপসের কোনো অনুষ্ঠান হবে, তার জন্য কিছু ডোনেশন দাও। তো ওয়ান্স ইউ গিভ দোজ ডোনেশনস, দেন ইউ গেট দ্য গেট পাস, যে এবারে আপনি সরকারি মেলাতে সুযোগ পাবেন। এবার সরকারি মেলাতে সুযোগ পাওয়ার জন্য সবাই সেখানে মুখ বুজে এই অত্যাচারগুলো দীর্ঘদিন সহ্য করে গেছে। এখানে আরো একটা জিনিস বলবো, এই যে অ্যাপস যে অর্গানাইজেশনটা, এই অর্গানাইজেশনটাকে চালানোর জন্য এর যে নিয়ম কানুন রয়েছে, কোনোভাবে কোনো রকম নিয়ম কানুন মানা হয়নি। কিন্তু এখানে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হতো, অ্যানুয়াল ফিও আপনাদের থেকে নিয়ে নেওয়া হতো, অ্যানুয়াল ফিও নিয়ে নেওয়া হতো। কিন্তু বিগত 3 বছর ধরে এখানে কিন্তু কোনো রকম কোনো ইলেকশন হয় না। ইন্দ্রনীল সেনের এবং শিবাজি চট্টোপাধ্যায়ের মনোনীত একটা কমিটি এটার মাথায় বসে আছে। এই গত 3 বছরে কত মেলা হয়েছে, কত উৎসব হয়েছে, আর কত শিল্পী এখানে সুযোগ পেয়েছে, আপনি একবার ভেবে দেখুন খালি। আচ্ছা দাদা, আরেকটা বিষয় হচ্ছে, এই ইন্দ্রনীল সেনেরও কি স্বরূপ বিশ্বাসের মতো কিছু একটা ব্যাপার ছিল, যেগুলো নারী ঘটিত ব্যাপারের কথা বলা হচ্ছে? দেখুন, যেগুলো তথ্য দিয়ে প্রমাণ করতে পারবো না সেরকম কথা আমি বলবো না, তবে কান পাতলে এখন সবাই শুনতে পাচ্ছে যেরকম নানান কিছু নাকি হতো। আমরাও শুনেছি যে রবীন্দ্র সদনে ওখানে জলসাঘর বসতো, সেখানে ওপরে বেডরুম করা ছিল, বাইরে নাকি তথ্য সংস্কৃতি দপ্তরের লোকই বসে পাহারা দিত, এবং নানান নারী ঘটিত কমপ্লেন আমাদের কাছেও প্রচুর আসছে সঙ্গীত শিল্পীদের। নানান রকম ভাবে তাদের অনেক মহিলারা প্রতারিত হয়েছে, বহু মহিলারা প্রতারিত হয়েছে, এটা আমরাও শুনতে পাচ্ছি। রবীন্দ্র সদনেও বেডরুমের খোঁজ বলছেন আপনি? হ্যাঁ, বেডরুমের খোঁজ এখন কলেজ থেকে রবীন্দ্র সদন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। মানে বাইরে ইন্দ্রনীল সেনের লোকেরা পাহারা দিত, ভেতরে বেডরুমে জলসাঘর বসতো, আমরা সেরকমই শুনছি।
আরেকটা বিষয় আপনি বলছিলেন যে এই যে যাদেরকে টেন্ডার দেয়া হতো বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এই যে তথ্য সংস্কৃতির যে মেলাগুলো হতো, তাদের মাথায় যিনি বসেছিলেন একজনের নাম। আমি আপনাকে বলছি যে আপনারা মানে ইট শুড হ্যাভ বিন অ্যাভেলেবল ইন দ্য পাবলিক ডোমেন। আইএনসি ডিপার্টমেন্ট, তথ্য সংস্কৃতি দপ্তরের যে ওয়েবসাইট, তার পাবলিক ডোমেনে থাকা উচিত। আজকে আমি দুপুরবেলাতেও একবার দেখেছি, সেখানে কিন্তু এই যে বিগত সঙ্গীত মেলা গত 5 বছর 7 বছরের যারা টেন্ডার পেয়েছে, এবং এই টাকার অঙ্কটা কিন্তু কম নয়, শুধু একটা সঙ্গীত মেলাতেই কয়েক কোটি টাকা। মানে একটা বাংলা সঙ্গীত মেলা যেটা কলকাতায় হয়, এইরকম বিভিন্ন জেলায় হয়, সেগুলোকে ধরলে পরে এটা বেশ কয়েকশো কোটি টাকার ব্যাপার। এই যে টেন্ডারগুলো দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে? আমার কাছে একটা খবর তো আমি দেখতে পেলাম যে থার্ড লাইন ক্রিয়েশন বলে কোনো একটা কোম্পানি আছে হাজরাতে, তার একজন কর্ণধার আছেন সুস্মিতা, তার সাথে ইন্দ্রনীল সেনের কি সম্পর্ক? এই মাখো সম্পর্ক। এই কোম্পানি কিভাবে তারা টেন্ডার পাচ্ছেন? তাদের কোনো বিগত ক্রেডেনশিয়াল নেই। তারা যে এই ধরনের এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, এরকম কোনো ক্রেডেনশিয়াল নেই। এবং কত টাকার টেন্ডার পেয়েছে, যেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে থাকার কথা, সেখান থেকে ওয়েবসাইট থেকে সেগুলোকে লুকোনো আছে, সেগুলো সেখানে পাওয়া যাচ্ছে না। তার মানে একটা জিনিস আপনারা দর্শক লক্ষ্য করুন, যে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন আমার তো একটা বান্ধবী আছে, আমার তো বউ নেই, কিন্তু যাদের বউ আছে তাদের 2-3টে করে আরো কি করে বান্ধবী থাকে সেই খোঁজ কিন্তু দিয়েছিলেন। এই তো দেখা যাচ্ছে তাই। হ্যাঁ, এখন তো আমরা দেখতে পাচ্ছি দুবেলা সোশ্যাল মিডিয়াতে, আপনিও দেখছেন আমরাও দেখছি, বহু শিল্পী বহু এবং আমাদের কাছে আরো তথ্য রয়েছে। এরকম ওনার পরিচিত কিছু মহিলাকে উনি চাকরি করিয়ে দিয়েছেন সরকারি দপ্তরে, সেরকম খবরও রয়েছে, তাদের নাম তথ্য সব রয়েছে। মহিলারা তারা। মহিলারা অন্তত 6 জনের নাম তো রয়েছে আমাদের কাছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে ইন্দ্রনীল সেন এখন নাকি বিদ্রোহী হয়ে উঠেছে, রাজনীতি করবেন না বলছেন। এতদিন তো বেশ সবকিছু লুটে পুটে খেয়ে এখন বলছেন রাজনীতি করব না, কেমন শুনতে লাগছে আপনার? মজা লাগছে, বেশ মজা লাগছে। উনি এখন বলছেন উনি গান গাইবেন। ওনার গানের সময়তেও যখন উনি গান গেয়েছেন, এই এই ভদ্রলোক আদ্যপান্ত প্রথম দিন থেকেই মিথ্যেবাদী। উনি যেই সময় গান গেয়েছেন এবং যে সময় পরপর ওনার গোল্ড ডিস্ক বেরিয়েছে ওনার ক্যাসেটের, সেই গোল্ড ডিস্ক গুলো কিভাবে হয়েছে সেগুলো সেই সময়কার, আপনি যদি খবরের কাগজ ঘাটেন বা সেই সময়কার লোকজনের সাথে কথা বলেন, সবটাই জানতে পারবেন। দাদা, আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু শিল্পীকে পেমেন্ট করা হতো, তাদেরকে আবার বলতেন যে ফিরিয়ে দিন আমার কাছে, আবার ব্যাক করুন। যদি 5,000 টাকা পাঠানো হতো, 2,000 টাকা ফেরানোর কথা বলা হতো। এটা আমিও শুনেছি, অনেক শিল্পী বলছে। আমার নিজের ক্ষেত্রে যেহেতু এটা হয়নি, আমি এটাকে তথ্য প্রমাণ দিয়ে বলতে পারবো না। তবে হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছে প্রচুর ফোন এরকম এসছে, প্রচুর শিল্পীরা আমার কাছে বলি, প্রচুর মিউজিশিয়ানরা আমাকে বলেছে উনি দুটো ভাগে র্যাকেটটাকে চালাতেন। একটা হচ্ছে সঙ্গীত শিল্পী, আর একটা হচ্ছে মিউজিশিয়ান। এই যে সিসিএম এ যে সংস্থাটা রয়েছে, যারা মিউজিশিয়ানদের মাথার উপরে রয়েছে, সেখানেও নানান দুর্নীতি, সেখানেও স্বজন পোষণ, নির্লজ্জ স্বজন পোষণ হয়েছে, সীমাহীন দুর্নীতি হয়েছে। তারও প্রচুর ভুরি ভুরি অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং সব থেকে বড় কথা, এই যে অ্যাপস এর মাধ্যমে পুরো জিনিসটা হতো, এবং এই অ্যাপস এখনো অবধি কিন্তু এই যে বেআইনি এবং নির্লজ্জ এই যে কমিটি বসে রয়েছে ইন্দ্রনীল সেনের দ্বারা মনোনীত যে কমিটি, তারা কিন্তু এখনো অবধি তাদের কোনো দায়বদ্ধতা নেই যে সেখান থেকে তারা সরে যাবে। আমরা আর এই শিল্পীদের টাকাও তো ফিরিয়ে দিতে পারেন উনারা, তাদেরকে তো কোনো কাজ দিতে পারেননি, শুধুমাত্র ভাওতাবাজি করে টাকা নিয়ে। আমাদের কাছে লিস্ট আছে 25 জন 26 জনের একটা লিস্ট আছে, যারা শুধুমাত্র সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে ঘুরে এই মেলা করে গেছেন, এবং তারা ইন্দ্রনীল সেন এবং শিবাজী চট্টোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন, তারাই শুধু কাজ করেছেন। আচ্ছা, আর ইন্দ্রনীল সেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্নেহভাজন ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন, এখন তো আর মমতা ব্যানার্জির পাশে দেখা যাচ্ছে। না, সেটাও তো খুব দুঃখের ব্যাপার যে মমতা ব্যানার্জি উনি এত কাছের ছিলেন, এখন উনি ভয়ে কোথায় লুকিয়ে আছেন, কেন যাচ্ছেন না, এটুকু তো লয়্যালটি আমরা সকলের কাছ থেকে এক্সপেক্ট করি। কি রে, এখন আর দেখা যাচ্ছে না তো। না, সেটাই আমি বলছি যে দেখুন, আমরা এইটুকুনি লয়্যালটি তো যে কোনো ভালো মানুষের কাছ থেকেই আশা করব। এখান থেকেই প্রমাণ হয় যে বেসিক্যালি ভদ্রলোক ভালো নয়। ভদ্রলোক বলাটাও কতটা উচিত আমি জানি না। তার লয়্যালটি নেই তো, লয়্যালটি থাকলে তো আমরা দেখতাম মমতা ব্যানার্জির ওখানে তার আশেপাশে তাকে দেখা যেত, এখন নেই তো। সে মানে গুছিয়ে কেটে পড়েছে স্বার্থ। একদম অবশ্যই স্বার্থ কিভাবে গুছিয়েছে, সে তো সিঙ্গুরের ওনার যে বাগান বাড়ি করেছে এটসেট্রা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন, সেসব থেকে বোঝা যাচ্ছে এর এর তো বাইরে- বাগান বাড়ি, সুইমিং পুল যুক্ত বাড়ি, সেই কভার আমরা করেছি। হ্যাঁ, সেটাই বলছি। এবং এই এই যে সমস্ত এইসবের একটা
বিলাসবহুল জীবন, বিলাসবহুল তার লাইফস্টাইল, এই যে সমস্ত কিছু করেছে শিল্পীদেরকে বঞ্চিত করে দীর্ঘদিন ধরে, সেইটার আমরা একটা বিচার চাইছি। আমরা নতুন গভর্নমেন্টের কাছে আমরা তার বিচার চাইছি। আমাদের উনি যে বলেছেন, আমাদের মাননীয় সিএম বলেছেন যে ভয় আউট, ভরসা ইন, সেই কথা শুনেই আজকে এত লোক সবাই সামনে এগিয়ে আসছে। আরেকটা কথা উনি বলেছেন যে আইনের শাসন থাকবে, শাসকের আইন থাকবে না। সেই জন্যই আমি বারবার করে বলছি যে এই যে ওনারা সবসময় চাইছে দুটোকে গুলিয়ে দিতে। ওনারা বলছে, শিবাজী চট্টোপাধ্যায় বলছে যে অ্যাপস একটা আলাদা সংস্থা, তথ্য সংস্কৃতি দপ্তর একটা আলাদা সংস্থা, কিন্তু সেটা গভর্নমেন্টের, অ্যাপস হচ্ছে শিল্পীদের সংগঠন। কিন্তু ব্যাপারটার রুটটা কিন্তু এইখানে, অনেকে আপনার রুটটাই ধরতে পারছেন না, যে এই অ্যাপসের মাধ্যম দিয়েই সমস্ত দুর্নীতি হচ্ছে। আজকে আপনি বলুন, অ্যাপসের ভবন যেটা রয়েছে রুবির পাশে কসবাতে, সেই অ্যাপসের ভবনের বর্তমান ভ্যালুয়েশন প্রায় কয়েক কোটি টাকা। সেই অ্যাপসের ভবনের বাড়ির দলিল কেন মন্ত্রীর বাড়ির আলমারিতে থাকবে? একদম কেন থাকবে, এটা আমরা জানতে চাইছি। এগুলোর তদন্ত হোক, এই তদন্ত হলে এই সমস্ত কিছু বের হবে।